আসসালামু আলাইকুম, সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? টিউটরের পক্ষ থেকে আমরা আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বেশ কয়েকদিন পরে আপনাদের সাথে ক্লাসে দেখা। তো আমরা মনে হয় আলহামদুলিল্লাহ ভালো এনজয় করতেছি এবং টিউটরের ক্লাসগুলো করে বিভিন্ন গাইডলাইন, তারপর আমাদের যে ভর্তির একটা মহাযজ্ঞ শুরু হয়েছে, যেরকম সাবজেক্টিভ, এরপর হচ্ছে জেনারেল সাবজেক্টিভ সাবজেক্টিভ প্লাস জেনারেল, এরপর হচ্ছে আমাদের অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্স। মানে এই যে বেশ কিছু বিষয় বা টপিক অথবা বিভিন্ন ধরনের স্টাডি আমরা কিন্তু ভর্তি নিচ্ছি এবং সেটাও চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনারা যে এত পরিমাণ ছেলে মেয়ে আমাদের এই প্ল্যাটফর্মে ভর্তি হচ্ছেন, এত বড় একটা আস্থার জায়গা এটা হয়ে দাঁড়িয়েছে, এটা আসলে আমাদের জন্য ইটস এ গ্রেট রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটি টু ওয়াচ। তো আমাদের জায়গা থেকেও বলবো যে এটা আমাদের জন্য অনেক বড় দায়িত্বের বিষয় হয়ে গেছে, কর্তব্যের বিষয় হয়ে গেছে। তো কোনো অসুবিধা নাই, আমরা উই আর রেডি টু অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ and do accordingly our responsibilities and duties for the betterment of our students. So, the viewers who are here joining today's class, you will get a very beautiful and effective class today on clause. This is one of the most important grammatical part, and mainly lot of students are feel challenges and hesitation in this section. Today, I will try to make it clear, crystal clear and pani to all of you. সবার কাছে এটাকে আমি আজকে ইনশাআল্লাহ আমার জায়গা থেকে সর্বোচ্চ সুন্দরভাবে একদম উইথ এ ভেরি কমফোর্টেবল ওয়ে বাই অ্যাপ্লাইং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ম্যাজিক্যাল টেকনিক, I will make it completely one of the most easiest topics to you. তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনাদের এই টপিকটা নিয়ে কার কি সমস্যা আছে, কারা এই ক্লাসটা করতে চান, কারা আছেন যে এই টপিকে সমস্যা হয় বা স্ট্রাগল করতে হয়, তারা একটু জানাবেন যে আপনাদের সমস্যা হয়। আর ক্লাস শেষে আবার একটু কমেন্ট করবেন যে স্যার আমার যে সমস্যাগুলো ছিল টুডে এভরি সমস্যা হ্যাজ বিন সলভড। ওকে, তো কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন, আর আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা এটা একটু বলে দিবেন। আর এটা কিন্তু এক প্রকার একটা মানে টোটালি কেমন ক্লাস বলেন তো, এটা হচ্ছে একটা আপনি বলতে পারেন যে টপিক ওয়াইজ ক্লাস, ঠিক আছে, যেটা আমাদের সাধারণত পেইড ব্যাচে এই ক্লাসগুলো হয়ে থাকে। পেইড ব্যাচের বাইরে আমরা এই ক্লাসগুলো কন্ডাক্ট করি না, কিন্তু আজকে আপনাদেরকে আমরা এই ক্লাসটা একদম ফ্রিতে দিচ্ছি। তো আপনারা একটু লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে জানাবেন, লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা এটা একটু বলবেন। আর সবার কাছে আমার যে অনুরোধটা থাকবে, ভিডিওটা যেহেতু আমরা স্টার্ট করে দিচ্ছি, সবাই একটু ভিডিওটা কি করবেন, এখনই শেয়ার করে দিবেন, শেয়ার করে দিবেন, শেয়ার করে একটু বলবেন যে শেয়ার করেছি। আর লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা, সবাই দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, এটাও আমাকে একটু জানাবেন। আজকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকে অনেকের মানে পরীক্ষার হলে স্ট্রাগল করতে হয় আমরা জানি। তো সেই স্ট্রাগলটাকে সলভ করার জন্যই আজকে আমরা এই ক্লজ টপিকটাকে সিলেক্ট করেছি এবং মেনি অফ আওয়ার স্টুডেন্টস, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হ্যাভ রিকোয়েস্টেড মি টু কন্ডাক্ট এ ক্লাস অন ক্লজ। তো এই ক্লজের উপরে সুন্দর একটা ক্লাস করানোর জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, যার কারণে আজকে ক্লজের ক্লাসিফিকেশন এন্ড আইডেন্টিফিকেশনটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, তাহলে ক্লাসে যাই। সবাই এই কাজটা একটু করে দেন যে লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা। এবং অনেকে শোভা খাতুন লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, লাউড অ্যান্ড ক্লিয়ার। শানি ইসলাম লিখেছে লাউড অ্যান্ড ক্লিয়ার। জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ। তো এরকম বেশ কিছু ছেলে মেয়ে এখানে আছেন আলহামদুলিল্লাহ। আসমানি আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো প্লিজ সবাইকে আই রিকোয়েস্ট এগেইন অল অফ ইউ টু শেয়ার দ্য ভিডিও। প্লিজ ডু দ্যাট ফর আওয়ার বেটারমেন্ট অ্যান্ড টু শো ইউর gratefulness to Tutorian, and spread the video all over the country for making the students, mainly the job seekers, benefited. Your friends, your relatives, your youngers, your elders, there are a lot of personalities here in our country
who are searching for a very beautiful video and excellent technique by which they can solve the problem specifically on clause. This is a very beautiful, important and vital section of English grammar, and lot of students struggle here in the exam hall. So please just share the video, and you have to still stay with the video until it is finished. এটা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনাকে থাকতে হবে ইনশাআল্লাহ। প্রথমে যে আইডিয়াটা নিয়ে বা যে ভয় বা যে সংশয় আতঙ্ক নিয়ে আপনি ক্লাসটা শুরু করতেছেন যে এই ক্লাসটা আপনি বুঝতে পারবেন কিনা, ক্লাস শেষে আপনি একটা কমেন্ট করে যাবেন যে স্যার বুঝতে পারছি, ক্লিয়ার, এখন সবকিছু আমার কাছে পানি পানি হয়ে গেছে। তো সবাই, টাঙ্গাইল থেকে দেখছি এমডি রাসেল ভাই লিখছেন, শাহাদাত খোরশেদ আলম লিখছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। উর্মিলা মন্ডল লিখছে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাবেয়া খাতুন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর আলম ভাই লিখছেন আসসালামু আলাইকুম স্যার, লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে লাউড অ্যান্ড ক্লিয়ার হলে আমরা একটু ক্লজের দিকে চলে যাই, আপনারা সবাই একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? ক্লজ, তাহলে আমরা প্রথমে জানবো যে আসলে ক্লজ কথাটার বাংলা কি। ক্লজ কথাটার বাংলা হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ, আচ্ছা, তা বাক্যাংশ এটা আসলে কাকে বলে? এখানে আমি বলবো যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্বকে মূলত ক্লজ বলা হয়। কোনো একটা সেন্টেন্সে বা কোনো একটা জায়গায় যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, তাকে আমরা কি বলবো? যে ক্লজ বলবো। তাহলে ক্লজ হচ্ছে মূলত এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব হচ্ছে হেল্পস হেল্পস টু আইডেন্টিফাই টেন্স। টেন্স মানে টেন্স চিনতে সাহায্য করে যে ভার্ব, তাকেই আমরা বলি কি? ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকলে ওই অংশটাকে আমরা কি বলতে পারি? ক্লজ বলতে পারি। তাহলে ক্লজের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে ক্লজ, CLAUSE, ক্লজ ইজ এ গ্রুপ অফ words with a subject and a finite verb together, তাই তো? তাহলে এই যে দেখেন ক্লজের সংজ্ঞাটা মনে হয় আমাদের কাছে এখন ফকফকা ধবধবা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, তাই না? ক্লজ, তাহলে ক্লজ কাকে বলে এই পর্যন্ত কি ক্লিয়ার? ক্লজের সংজ্ঞাটা কি ক্লিয়ার? তাহলে সবাই আমাকে একটু বলেন যে আলটিমেটলি ক্লজের সংজ্ঞাটা আমাদের কাছে ক্লিয়ার হলো কি না, সবাই বলে দেন। তাহলে ক্লজ হচ্ছে বাক্যাংশ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, আর ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটা, যেটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে কিসের সংজ্ঞা দিলাম আমরা? ফাইনাইট ভার্ব। যে ভার্বটা টেন্স চিনতে সাহায্য করে তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। আর ক্লজ তাহলে কাকে বলে? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ উইথ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব টুগেদার, মানে যেখানে একত্রে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। এ পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার হলে সবাই কমেন্ট করেন যে স্যার ক্লিয়ার। স্যার একটা প্রশ্ন, এক লাইনে যদি টু থাকে সেক্ষেত্রে বুঝতে পারলাম না, দেখি একটা আপু একটা কমেন্ট করছে যে স্যার একটা প্রশ্ন, এক লাইনে যদি টু থাকে সেক্ষেত্রে কি কম্পারেটিভ হবে? ভালো বুঝতে পারলাম না হামিদুর রহমান ভাই আপনার প্রশ্নটা, আপনি একটু আরেকটু ক্লিয়ার হয়ে প্রশ্নটা করেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার ইনশাআল্লাহ। মানে আপনার ক্লিয়ার প্রশ্নটা আমি ক্লিয়ার না, আরেকটু সুন্দর করে বলেন ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব। তাহলে এইবার টাইপস অফ ক্লজ, আমরা এখানে চলে যাই যদি টাইপস অফ ক্লজ। টাইপস অফ ক্লজ, দ্য টাইপস অফ ক্লজ হচ্ছে, আমি যদি বলি তাহলে ক্লজ CLAUSE, ক্লজ প্রধানত কত প্রকার? আপনারা একটু বলে দেন তো, ড্যাশ প্রকার। প্রধানত ক্লজ কত প্রকার সবাই একটু বলে দেন, যথা, সবাই একটু কমেন্ট করে বলেন তো যে ক্লজ প্রধানত কত প্রকার? প্রধানত কত প্রকার সবাই একটু বলে দেন, প্রধানত কত প্রকার সেটা বলবেন।
এক নাম্বার হচ্ছে প্রিন্সিপাল, PRINCIPAL, প্রিন্সিপাল বা মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এই যে একটা। তো সবাই একটু বলে দিবেন যে আসলে ক্লজ কত প্রকার, দেখি আপনারা জানেন কিনা। 2 নম্বরে সাব অর্ডিনেট বা ডিপেন্ডেন্ট বা রিলেটিভ ক্লজ। ঠিক আছে, ক্লজ। আচ্ছা, তারপর আপনারা কি সবাই বলতে পারতেছেন তো? আচ্ছা, অনেকেই বলে দিয়েছেন যে 3 প্রকার। এক্স্যাক্টলি, ক্লজ হচ্ছে 3 প্রকার প্রধানত। সেই 3 প্রকারের এই যে 3 প্রকারটাকে আমরা লিখে ফেললাম। এবার আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এইগুলো হচ্ছে ক্লজের কি প্রকারভেদ। তাহলে আশা করি ক্লজের যদি কখনো আসে যে ক্লজ প্রধানত কত প্রকার, সেটা নিঃসন্দেহে আপনারা সবাই একদম কনফিডেন্টের সাথে সঠিক উত্তরটাই করতে পারবেন ইনশাআল্লাহ, তাই তো? আচ্ছা, 3 প্রকার 3 প্রকার 3 প্রকার, মাশাআল্লাহ, মেনি অফ ইউ হ্যাভ কমেন্টেড 3 প্রকার, সো ইউ অ্যাবসলিউটলি আনসার্ড কারেক্টলি। ওকে, তো আমরা এখন দেখবো যে প্রিন্সিপাল ক্লজ বা এই মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে। প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে জাস্ট সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব উইদাউট এনি সাব অথবা কোঅর্ডিনেটিং কনজাংশনস। তার মানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এমন একটা গ্রুপ, সাবজেক্ট এবং ভার্ব, ফাইনাইট ভার্ব, যেখানে কি থাকবে না, উইদাউট এনি সাবঅর্ডিনেটিং অথবা কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এইখানে কিন্তু আমাদের মেইনলি সবার এখন প্রবলেম হয়ে যাবে, স্ট্রাগল করতে হবে যে সাবঅর্ডিনেটিং আর কোঅর্ডিনেটিং কনজাংশন কারা। তাহলে আমরা এখন একটু সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কোঅর্ডিনেটিং কনজাংশনটা জেনে নিই, তাহলে এই ক্লজটা বুঝতে আমার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে একটু দেখি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সবাই একটু এগুলো লিখে নিয়েন। ঠিক আছে, আমি কিন্তু যেভাবে করাচ্ছি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, বেসিক একদম প্রত্যেকটা টার্মকে ক্লিয়ার করে নিচ্ছি। ঠিক আছে, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন, খাতা কলম নেন। সাবঅর্ডিনেটিং কনজাংশনস, এটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, অনেক জায়গায় কাজে লাগবে। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা আমরা দেখবো যে সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে যে ইফ, আনলেস, দো, অলদো, তারপর হচ্ছে সিন্স, অ্যাজ ইফ, এরপর অ্যাজ দো, এরপর হচ্ছে হুইচ ইজ দ্য চিপার অফ টু। স্যার এটা কি সুপারলেটিভ হবে? নিয়মটা একটু বিশ্লেষণ করবেন প্লিজ। ও আচ্ছা, না ওইটা সুপারলেটিভ হবে না, ওইটা হচ্ছে কম্পারেটিভ। কম্পারেটিভের ক্ষেত্রে এটা একটা স্পেশাল রুল যে যখন টু উল্লেখ থাকে, দুজনের কথা উল্লেখ থাকলে, তখন অবশ্যই যে একটা ভাই কমেন্ট করেছিলেন তার কমেন্টটার উত্তর দিয়ে নিই, যে টু যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই ওইখানে কম্পারেটিভের পূর্বে দা বসবে, আর টু এর পূর্বে দেন না বসে অফ বসবে। ওটা কম্পারেটিভই, ওইটা আসলে কোনো মানে সুপারলেটিভ না। আচ্ছা, অ্যাজ, তারপর টিল, আনটিল, হ্যাঁ, সো দ্যাট, সো ডট দ্যাট, বা আফটার, বিফোর, এরপর
সবাই সবাই একটু আরো যারা আপনারা জানেন তারা আমাকে হেল্প করেন, লিখতে থাকেন। এগুলো সবই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো আমরা লিখতেছি। তারপর হু, উইচ, হোয়াট, দ্যাট, whom, why, when, where, how, তাই তো? আচ্ছা, এরকম। এরপর হচ্ছে আমরা একটু, সবাই দেখতে পাচ্তেছেন তো? এরপর লিস্ট, তারপর আর কি আছে, তো এই ধরনের অ্যান্ড সো ওয়ান, এরকম আরো অনেক আছে। ঠিক আছে, অনেক আছে। আচ্ছা, তা আমরা মনে হয় সাবঅর্ডিনেটিং কনজাংশনটা জেনে গেছি। তাহলে এবার একটু কোন কোঅর্ডিনেটিং কনজাংশনটা জানতে হবে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো আমরা লিখে ফেলি। ঠিক আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো একটু বলে ফেলেন সবাই। কোঅর্ডিনেটিং কনজাংশনটা আমরা অনেকে অনেকভাবে মনে রাখে, আমি জাস্ট আপনাদেরকে গুরুত্বপূর্ণগুলো বলি, তারপরে আপনি মনে রাখতে পারেন। ঠিক আছে, যেরকম অ্যান্ড, বাট, অর, নর, সো, এলস, আদারওয়াইজ, দেয়ারফর, তারপর হচ্ছে ফর শুধু, এগুলো। তো এগুলা অনেকে একটু সিস্টেম করে এভাবে মনে রাখে, যে ফ্যান বয়েজ দিয়ে মনে রাখে অনেকে, যে ফ্যান বয়েজ, BOYES, ফ্যান বয়েজ দিয়ে অনেক ক্ষেত্রে অনেকে মনে রাখে। তো আমাদের আরো একটা আছে যে ফর, আর হচ্ছে না লিখ ইয়েট, ইয়েট। এইগুলা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তো ফ্যান ভয়েস কি, যে এফ এ হচ্ছে ফর, এ তে অ্যান্ড, এন এ নর, বি তে বাট, এরপর হচ্ছে ও তে ওয়ার, ওয়াই তে ইয়েট, ই তে এলস, আর এস এ সো। তাছাড়াও কিন্তু আমি আরো কিছু কয়েকটা লিখে দিয়েছি। আশা করি এ পর্যন্ত আমাদের সবার কাছে ক্লিয়ার। সবার কাছে ক্লিয়ার? সবার কাছে যদি ক্লিয়ার হয়, এইবার আমি আপনাদেরকে যে বিষয়টা সুন্দর করে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে, এবার দেখেন আমরা এইখানে চলে আসি, যে প্রথমে আছে প্রিন্সিপাল ক্লজ ছিল। তাহলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এমন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যেখানে এই কোনো কনজাংশন থাকবে না, এই ধরনের কোনো কনজাংশন থাকবে না, সাবঅর্ডিনেটিংও থাকবে না, কোঅর্ডিনেটিংও থাকবে না। তাহলে এই যে যেটা আমরা লিখছি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে কোথায়, সাবঅর্ডিনেটিং কনজাংশন যখন থাকবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ডিপেন্ডেন্ট অথবা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কখন হবে, বোঝা গেছে? আচ্ছা, আর কোঅর্ডিনেট ক্লজ কখন হবে? এই কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে কিন্তু তখন কোঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু এক্সাম্পলের দিকে ধাবিত হব, তাহলে আমাদের কাছে মনে হয় সবার ক্লিয়ার হয়ে যাবে যে আলটিমেটলি আমি এখানে যে কথাগুলো লিখছি সেটার মানে সারে নজুলটা কি। দেখেন, এইখানে হচ্ছে কোনো সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে না, আর যখন ডিপেন্ডেন্ট ক্লজ হবে তখন সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, আর যখন কোঅর্ডিনেট ক্লজ হবে তখন কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। এইবার আমরা একটু এক্সাম্পলে যদি চলে যাই, আপনারা আমাকে একটু হেল্প করেন। এই পর্যন্ত কি ক্লিয়ার? এটা কি আমরা বুঝতে পারছি? এইটুকুন কি বুঝতে পারছি? রাইসা আক্তার মেহেরা, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, এই পর্যন্ত কি বুঝতে পারছি? এইটুকু বুঝতে পারলে প্লিজ একটু ক্লিয়ার লিখে কমেন্ট করুন, আমি একটু পরের পেজে চলে যাই। আর এগুলো লেখা হয়েছে? লেখা না হলে আপনারা দ্রুত একটু লিখে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, যেভাবে আপনার জন্য সুবিধা হয়। অবশ্যই আজকের ক্লাসটা আমি মনে করি যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বিউটিফুল ক্লাস ইউ আর গোয়িং টু ডু। এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। যাদের এই ক্লজ নিয়ে অসুবিধা আছে তারা একটু ক্লাসটা
আরেকটু দেখেন, ক্লাস কিন্তু মানে জাস্ট স্টার্টেড বাট ইয়েট টু ফিনিশ, আমরা মূল জায়গায় এখনো যাইনি। তো এই পর্যন্ত ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করেন সবাই, প্লিজ সবাই একটু ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন, আমরা চলে যাই পরের পেজে যে এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এখন আমি একটু এক্সাম্পল দেবো, ঠিক আছে? এক্সাম্পলটা যদি আমি এরকম লিখি যে আই নো দ্য বয়, I know the boy who has done the work. I know the boy who has done the work. এখন এই সেন্টেন্সে দেখেন, এই সেন্টেন্সটাকে যদি আমি দুইটা ক্লজে বিভক্ত করি, তাহলে এটা একটা ক্লজ আই নো দ্য বয়, আর হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এইখানে যদি আমি এখন বলি যে কোনটা কোন ক্লজ, এই ক্লজটার নাম কি হবে, ওই ক্লজটার নাম কি হবে। ধরে নেন আমি যদি বলি যে আই অথবা হি লাভস মি বাট আই ডোন্ট লাভ হিম, মনে করেন এই যে একটা সেন্টেন্স লিখলাম। এবার এই সেন্টেন্সটাকে আমি দুইটা ভাগে বিভক্ত করলাম, হি লাভস মি, আর একটা লিখলাম বাট আই ডোন্ট লাভ হিম। এখন এইখান থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনাকে আমি তিনটা ক্লজ সুন্দরভাবে বুঝাই দেবো, ঠিক আছে? একদম সুন্দরভাবে। তো দেখেন এইখানে যে বিষয়টা, আমরা যদি প্রথমে যে ক্লজটার দিকে তাকাই, তাহলে এই ক্লজটা দেখেন তো, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা কি আছে, সাবজেক্ট আছে, এই যে একটা ফাইনাইট ভার্ব আছে, কিন্তু এই সেন্টেন্সে কোনো সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, আর এটা কিন্তু নিজেই একটা অর্থ প্রকাশ করতে পারতেছে। আপনি যদি এইটুকুন বাদ দেন, তাহলে আই নো দা বয়, আমি ছেলেটিকে চিনি, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, কোনো সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং কনজাংশন নাই, 100% গ্যারান্টি যে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এবার হু হ্যাজ ডান দা ওয়ার্ক, এইবার দেখেন এই যে ফাইনাইট ভার্ব আছে, এটা সাবজেক্ট এবং এটা অবশ্যই একটা রিলেটিভ প্রোনাউন, তার মানে এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, SOC, মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তা সাবঅর্ডিনেটিং কনজাংশন আর ফাইনাইট ভার্ব যদি থাকে, তখন এটা কোন ক্লজ হয়ে যায়? সাবঅর্ডিনেট ক্লজ। সুতরাং এই ক্লজটার নাম হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? সাবঅর্ডিনেট ক্লজ। এইবার যদি আমি এইখানে বলি যে হি লাভস মি, এটাও তাহলে কি হচ্ছে? প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল অথবা মেইন অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? আর এইখানে যদি আমি বলি, দেখেন সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, আর এইখানে কি আছে? একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, তাহলে এটা কোঅর্ডিনেট ক্লজ হবে, কোঅর্ডিনেট ক্লজ, তাই না? ক্লিয়ার এই পর্যন্ত? এখন আমি যে কথাগুলো লিখছিলাম, ওই কথার সাথে কি এই কথাগুলোর সামঞ্জস্যতা আছে? যদি সামঞ্জস্যতা থাকে, তাহলে আপনারা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার, তাহলে একটু বলবেন জি স্যার বুঝতে পারতেছি। এখন আপনাদের জন্য আমি একটা ধাঁধা দিয়ে দিই, আপনারা এই প্রশ্নটার উত্তর করবেন। এখন আপনারা বলবেন যে হি আস্কড মি why I was late. এখন আপনারা আমাকে সবাই উত্তর করে দেন যে এই why I was late এটা কোন ক্লজ? প্রিন্সিপাল, বিতে হচ্ছে সাবঅর্ডিনেট, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সবাই একটু উত্তর করেন, একদম সবাই। ডিতে দিয়ে দিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বলেন এইখানে এটা ধরে নেন 1 নাম্বার প্রশ্ন আপনাদের জন্য, যে হি আস্কড মি ওয়াই আই ওয়াজ লেট। এই ওয়াই আই ওয়াজ লেট তো একটা ক্লজ, 100% ক্লজ, এটাতে কোনো সন্দেহ নাই। এখন এটা কোন ক্লজ সবাই একটু বলবেন যে স্যার কোন ক্লজ। আরেকবার, হ্যাঁ, এখন আমরা এটা একটু দেখতেছি, এটা একটু মানে ক্লিয়ারলি বোঝেন, তাহলে আরেকবার বলা লাগবে না, আপনি বুঝে যাবেন, এখান থেকে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন।
হি আস্কড মি ওয়াই আই ওয়াজ লেট। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো আমরা একটু কমেন্ট বক্সে দেখার চেষ্টা করি। অনেকেই সাবঅর্ডিনেট বলতেছে, অনেকেই সাবঅর্ডিনেট বলতেছে, বি বলতেছে। আমরা এখানে দেখব যে কোনটা হতে পারে। আমরা আগে ওইখান থেকেই দেখি, তারপরে অপশন জাস্টিফাইও করব। অপশন জাস্টিফাই করলে তো বোঝা যায়। তো আমরা দেখি এই যে একটা সাবজেক্ট আছে, এই যে একটা ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। তা সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকলে সেটা ক্লজ হচ্ছে, এখানে আমি কনফার্ম। এখন ক্লজের পরে এটা আসলে কোনো কনজাংশন আছে কিনা আমরা যদি একটু দেখি। দেখেন এই যে দেখেন এখানে আমি যেগুলো লিখছিলাম তার ভিতরে কিন্তু ওয়াই আছে, ওয়াই ওয়াই আছে না? এই যে দেখেন ওয়াই আছে। তা ওয়াই কি? ওয়াই একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকলে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ হয়। তাহলে এই কথা যদি আমাদের মাথায় থাকে, আমরা খুব সহজেই ওই জায়গা থেকে এটা বের করে আনতে পারি যে 100% যেহেতু একটা ওয়াই আছে, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই এই কনজাংশন, এই ক্লজটার নাম হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। বা এটাকে আপনার আসতে পারে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বা অনেক ক্ষেত্রে রিলেটিভ ক্লজও নাম থাকতে পারে, তাই না? তাহলে দেখেন এই প্রিন্সিপাল ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো একই জিনিস। ও সরি, সাবঅর্ডিনেট তো ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট কেন বললাম? ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ক্লজ, মানে সাবঅর্ডিনেট ক্লজেরই আরেক নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ তো একই, এই দুটা তো অটোমেটিক বাদ। আর কোঅর্ডিনেট ক্লজ হতে গেলে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকতে হয়, কিন্তু এখানে তো কোঅর্ডিনেটিং কনজাংশন না। এখন একটু ক্লিয়ার হলে সবাই বলবেন জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার লিখে একটু কমেন্ট করে দেন সবাইকে রিকোয়েস্ট করতেছি একটু ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন। আচ্ছা, এইবার যদি আপনাকে বলি যে লুক বিফোর ইউ লিভ, লুক বিফোর ইউ লিভ। এখন আমি বললাম যে এই যে অংশটা, এটা কোন ক্লজ? এতে দিলাম সাবঅর্ডিনেট, বিতে দিলাম প্রিন্সিপাল, সিতে দিলাম কোঅর্ডিনেট, আর ডিতে দিলাম কনফিউজিং ক্লজ। আচ্ছা, তাহলে আপনি বলেন যে লুক বিফোর ইউ লিভ, এখানে লুক বিফোর ইউ লিভের লুক যে অংশটা, এই অংশটা কোন ক্লজ? সবাই একটু বলে দেন তো, যে লুক বিফোর ইউ লিভ, এটা মনে করেন যে 2 নাম্বার প্রশ্ন। এটা কত নাম্বার প্রশ্ন? 2 নাম্বার প্রশ্ন। তাহলে লুক, এটা এগুলো সব মানে আমি যেগুলো লিখতেছি, দিস অল আর দ্য রিপিটেড কোশ্চেন অফ প্রিভিয়াস জব এক্সামিনেশন, সব কিন্তু চাকরির পরীক্ষাতে আসা। এবং আপনারা প্রত্যেকটা ওই বই খুললেই, যে কোনো বই, হোয়াট এভার বুক ইউ হ্যাভ, মানে যে বই আছে না কেন ইংরেজির, প্রিভিয়াস কোশ্চেন খুললে দেখবেন এগুলো সব আসা প্রশ্ন। বিগত সালে এটা অনেকবার আসছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, অনেকেই লিখেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমরা যদি এটা একটু দেখি, তাহলে এইখানে সাবজেক্ট নাই। তা সাবজেক্ট আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট না থাকলেও বোঝা যায় যে এখানে একটা ইউ আছে, মানে ইউ লুক বিফোর ইউ লিভ। তা প্রথমে সাবজেক্ট না লিখলেই হয়ে যায়, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট না লিখলেও বোঝা যায় যে একটা সাবজেক্ট আছে। তাহলে এখানে আসলে একটা ইউ মনে মনে আছে। তাহলে এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, কোনো কনজাংশন কি আছে? না, কোনো কনজাংশন কিন্তু নাই, সাবঅর্ডিনেটিংও নাই, কোঅর্ডিনেটিংও নাই। সুতরাং অবশ্যই এটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ। এই একই প্রশ্ন এখানে দাগ না দিয়ে যদি আপনাকে এইখানে দাগ দেওয়া হতো, এই জায়গায়, তাহলে এই জায়গায় দাগ দিলে এটা কোন ক্লজ হতো বলেন তো এবার? তাহলে এই জায়গায় যদি দাগ দেওয়া হতো, তাহলে এই যে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, অবশ্যই ক্লজ। আর এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, তখন এটার নাম হয়ে যাইতো সাবঅর্ডিনেট ক্লজ। কথা কি ক্লিয়ার, বোঝা গেছে? আর কনফিউজিং ক্লজ নামে আসলে কোনো ক্লজ নাই। যখন আপনি বুঝতে পারতেছেন না কোনোটা, তখন তো এটা কনফিউজিং ক্লাস মানে ক্লজ, তাই না? আচ্ছা, ঠিক আছে। তা আশা করি এটা বুঝতে পারছেন, এ পর্যন্ত মনে হয় ক্লিয়ার। আর এটা যদি ক্লিয়ার হয়ে যায়, তখন আপনাকে যদি আমি জাস্ট এরকম একটা এক্সাম্পল দিয়ে দিই, এখানে এই যদি দিয়ে দিই যে যদি আমি বলি এমন
ডু অর ডাই, ডু অর ডাই। যদি এই অংশের নিচে দাগ দেওয়া থাকে তাহলে দেখেন এই যে অংশের নিচে দাগ দেওয়া আছে, এটা তো একটা ফাইনাইট ভার্ব আর এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা দেখেও আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারেন যে এই ক্লজটার নাম হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ। এটা তাই না, কোঅর্ডিনেট মানে এটা হয়ে যাবে কোঅর্ডিনেট, কারণ এখানে একটা কি আছে, এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, এই জন্য এটার নাম হয়ে গেছে কোঅর্ডিনেট ক্লজ। কথা কি ক্লিয়ার, বোঝা যায়? এখন আমরা মূল পর্বে আলোচনায় চলে যাব, ঠিক আছে? এই পর্যন্ত যে যে তিনটা ক্লজ, এখন আপনাকে যে কোনো প্রকার ক্লজ দিলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কিনা সবাই একটু বলে দেন যে পারবো ইনশাআল্লাহ। সবাই সবাই একটু আমাকে বলতে হবে যে স্যার এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা দেখলাম এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। ইনশাআল্লাহ আমরা এখন সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ একদম ক্লিয়ার। সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, এই জিনিসগুলো সবকিছুই এখন আমরা বুঝতে পারতেছি। এটা একটু আমাকে কনফার্ম করতে হবে, কনফার্ম না করলে সামনের দিকে যেতে পারবো না। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ CLAUSE সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার। এইটা হচ্ছে আমাদের মূল আলোচনা। এই সাবঅর্ডিনেট ক্লজের তিন প্রকার, এইটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাস, ঠিক আছে? তো সাবঅর্ডিনেট ক্লজের যে তিন প্রকার তারা কারা সবাই একটু বলেন যে এই পর্যন্ত ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, কোনো ভেজাল নাই, কথা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকেই লিখেছেন যে ক্লিয়ার। তাহলে আমরা একটু এই তিন প্রকার এখন দেখব, যেটার একটা নাম হচ্ছে নাম্বার 1 নাউন ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই যে তিন প্রকার, দুই প্রকার, এইটা হচ্ছে তিন প্রকার। এই তিন প্রকারটা এখন আমাকে জানতে হবে, ঠিক আছে? এই তিন প্রকার নিয়ে আমরা এখন কথা বলবো। এটা জানলে ক্লজ শেষ। তাহলে ক্লজ যদি বলা হয় মেইনলি কত প্রকার, তাহলে অবশ্যই ক্লজ তিন প্রকার। আবার যদি বলা হয় যে ক্লজ এই সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার, সেটাও তিন প্রকার। কিন্তু ওইটা বুঝতে হবে যে মেইন তিন প্রকার হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে সাবঅর্ডিনেট, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট। আর ওই মেইন প্রকারের ভিতরের একটা হচ্ছে সাবঅর্ডিনেট, তা আবার তিন প্রকার, সেটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। আমাদের অনেকের কিন্তু কনফিউশন থাকে যে স্যার এটা কি নাউন ক্লজ নাকি মানে ওই প্রিন্সিপাল ক্লজ। এন্ড প্রিন্সিপাল ক্লজ তো মেইন ক্লজের যে তিনটা ভাগ তার ভিতরের একটা, নাউন ক্লজ তো মেইন ক্লজের মাঝখানের একটার আরেকটার ভাগ, তাই না? তাহলে এটা মনে হয় এখন আমাদের কাছে ক্লিয়ার। অনেকে মনে করে যে স্যার ক্লজ যদি তিন প্রকার হয়, তাহলে আমরা তো জানি যে নাউন ক্লজ আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ আছে, কোঅর্ডিনেট ক্লজ আছে, সাবঅর্ডিনেট ক্লজ আছে, প্রিন্সিপাল ক্লজ আছে, তো 6 প্রকার হয়ে গেল। কিন্তু আশা করি আপনাদের কাছে মনে হয় এখন ক্লিয়ার, সবাই বুঝতে পারতেছেন যে এই জিনিসগুলো আসলে ওই একটা ক্লজের ভিতরে প্রধান তিন প্রকারের আর একটার ভাগ হচ্ছে নাউন ক্লজ। তো নাউন ক্লজের ক্ষেত্রে আমি সর্বদা বলবো যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে, তাকে নাউন ক্লজ বলে, ঠিক আছে? তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় ওই উত্তরটার নামই হচ্ছে নাউন ক্লজ। আমরা অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসগুলো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আশা করি কারোরই সমস্যা থাকবে না। আপনারা সবাই একটু লিখে নেন, আমি এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে ক্লজটির ঠিক পূর্বে একটি নাউন বা প্রোনাউন থাকবে।
থাকবে এবং তা সম্পর্কে তথ্য প্রদান করবে, তথ্য প্রদান করবে। আর একটা বিষয় হচ্ছে উপযুক্ত উপযুক্ত রিলেটিভ প্রোনাউন থাকবে, উপযুক্ত রিলেটিভ প্রোনাউন থাকবে। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের বাকি থাকলো কোনটা? আমাদের বাকি থাকলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে জানবো। অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমরা এখানে লিখতে পারি ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতক্ষণ, বা কোনো শর্ত, তাই না, কতক্ষণ ইত্যাদি প্রশ্ন ইত্যাদি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তাই কি? সবাই একটু মনোযোগ দিয়ে এই কথাগুলো দেখেন, লেখেন, পড়ে নেন। ইনশাআল্লাহ আমরা হাজার হাজার এক্সাম্পল দিয়ে এগুলো সব ক্লিয়ার করে দেব। ঠিক আছে, তাই অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এখানে আরেকটু কথা আছে, এখানে শর্ত থাকতে পারে, আবার ধরে নেন যে এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে আনলেস বা সো বলি কেন, অ্যাজ অথবা সিন্স বা টিল আনটিল, বা আনটিল, দো। ঠিক আছে, থাকে, এগুলো থাকে সাধারণত। এইগুলো থাকলে সর্বদাই কি হয়, আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতক্ষণ ইত্যাদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর শর্ত থাকতে পারে, শর্ত থাকে মানে বিভিন্ন, যদি এটা হয় মানে ওই যে ইফ, আনলেস। হ্যাঁ, শর্ত মানে তো আসলে ইফ যুক্ত সেন্টেন্সকেই তো আমরা শর্তযুক্ত বাক্য বলি, এই জন্য এটার নাম হয়েছে কন্ডিশনাল সেন্টেন্স। এই পর্যন্ত কি ক্লিয়ার? বুঝতে পারছেন? সবার লেখা হয়েছে? উপযুক্ত রিলেটিভ প্রোনাউন থাকবে, এক্স্যাক্টলি। এ পর্যন্ত কি ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার হলে একটু বলতে হবে জি স্যার ক্লিয়ার। আমরা এবার সরাসরি কিসে চলে যাব? এক্সাম্পলে চলে যাব। তবে এখানে আমরা একটু রিভিশন নিই। রিভিশনটা হচ্ছে, তাহলে নাউন ক্লজ কাকে বলে? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে নাউন ক্লজ বলে। আর ক্লজটির ঠিক পূর্বে একটি নাউন বা প্রোনাউন থাকবে এবং তার সম্পর্কে তথ্য প্রদান করলে বা উপযুক্ত রিলেটিভ প্রোনাউন থাকলে সেটাকে আমরা বলি কি? অ্যাডজেক্টিভ ক্লজ। আর এরপরে যে বিষয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে ভার্বকে, কোনো একটা ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতক্ষণ ইত্যাদি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, অবশ্যই সেখানে কি হবে, অনেক ক্ষেত্রে শর্ত থাকে, আবার এই যে আনলেস, অ্যাজ, সিন্স, টিল, আনটিল, দো, এই কথাগুলো থাকে। ঠিক আছে, এগুলো থাকলে সর্বদাই কি হবে, আপনার অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এখন আমরা একটু এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে যদি আমরা আসি তাহলে প্রথম যে সেন্টেন্সটা আমি লিখতেছি, ধরে নেন যে এভাবে লিখলাম যে 1 নম্বর যে আমি এটা লিখলাম যে হি asked me when I go to school। এটা একটা বিষয় যে এখানে when I go to school এটা কোন ক্লজ? তাহলে এতে দিলাম অপশন নাউন ক্লজ, বি তে দিলাম অ্যাডজেক্টিভ ক্লজ, আর ডি তে দিলাম মানে সি তে দিলাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর ডি তে দেওয়া হলো মনে করেন যে প্রিন্সিপাল ক্লজ। এবার 2 নম্বরে আমি লিখলাম যে হি নোজ when
হি নোজ দ্য টাইম when I go to school। 2 নম্বরে এটা দিলাম, যেখানে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি যে when I go to school, এটার নিচে দাগ দিলাম। এখানে লিখলাম যে নাউন ক্লজ, বি তে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, সি অ্যাডভার্বিয়াল, আর ডিতে হচ্ছে ধরেন যে কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আচ্ছা এই যে আমরা বেশ কয়েক মানে একটা এক্সাম্পল মানে 2টা এক্সাম্পল এখানে লিখলাম, এই ধরনের এক্সাম্পল আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা তো দেখেন এখানে আছে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো when I go to school, আমি কখন স্কুলে যাই, তাই না? এই প্রশ্নটা সে করলো। আচ্ছা দেখেন তো এই অংশটা যদি আপনার না থাকতো তাহলে এটা কি আসলে একটা সেন্টেন্স হতো সম্পূর্ণরূপে? হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, তাহলে সে আমাকে কি জিজ্ঞাসা করলো? স্বাভাবিকভাবেই কিন্তু আমার মাথায় চলে আসতো যে সে আমাকে জিজ্ঞাসা করলো বা সে আমাকে প্রশ্ন করলো। কি প্রশ্ন করলো? এই কি প্রশ্ন করলো? সে আমার কাছে, সে আস্কড মানে তো জানতে চাওয়া, তাই না? হি আস্কড মি, সে আমার কাছে জানতে চাইলো। কি জানতে চাইলো? আমি যদি এই অংশটাকে এখন বলি যে কি জানতে চাইলো, কি জানতে চাইলো? এই যে এইটাই জানতে চাইলো যে when I go to school, এই কি এর উত্তর কিন্তু এই যে আনসার। হ্যাঁ, কি এর আনসার কিন্তু এই যে হি আস্কড মি, সে আমার কাছে জানতে চাইলো। কি জানতে চাইলো? এই যে এই অংশটা জানতে চাইলো। ওই যা জানতে চাইলো তাই তো এই যে মানে ওই কি এর উত্তর। তাহলে আমরা কিন্তু বলেছিলাম যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরটার নাম হয়ে যায় নাউন ক্লজ। সেই উত্তরটার নাম কি হয়ে যায়? নাউন ক্লজ হয়ে যায়। তাহলে 100% একদম নিঃসন্দেহে আমি বলতে পারতেছি এই ক্লজটার নাম একটা নাউন ক্লজ। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা বলি যে হি নোজ দ্য টাইম ওয়েন আই গো টু স্কুল, তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? তাহলে দেখেন এইখানে যদি আমরা দেখি যে এই যে একটা ক্লজ, এই ক্লজটার ঠিক আগে একটা নাউন আছে না? আছে, এটা একটা আনকাউন্টেবল নাউন আমরা জানি। তাহলে টাইম একটা নাউন, আর টাইমের কিন্তু ঠিক রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে হোয়েন। সময় বোঝালে রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসে? হোয়েন বোঝায়। এটা যেহেতু সময়, তাহলে সময়ের রিলেটিভ প্রোনাউন কি? সময়ের রিলেটিভ প্রোনাউন তো অবশ্যই হোয়েন। তাহলে আমরা কিন্তু বলেছিলাম যে দাগ দেওয়া অংশের ঠিক আগে একটা নাউন থাকবে, বা যে ক্লজটাকে আইডেন্টিফাই করতে হবে তার আগে একটা নাউন থাকবে, এবং ওই নাউনের একটা উপযুক্ত রিলেটিভ প্রোনাউন থাকবে। তা টাইমের উপযুক্ত রিলেটিভ প্রোনাউন তো হোয়েন, তাই না? হোয়েন। তাহলে এটা কিন্তু তখন আমার হয়ে যাচ্ছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? আমরা বলছি ঠিক আগের নাউন থাকবে, ওই নাউন সম্পর্কে তথ্য, যে হি নোজ দ্য টাইম, সে সময়টা জানে। কোন সময়টা সম্পর্কে জানে? আমি কখন স্কুলে যাই ওই সময়টা জানে। মানে এই সময় সম্পর্কে আরো একটু স্পেসিফিকলি ইনফরমেশন প্রদান করা হচ্ছে, যে সে জানে যে কোন সময়ে আমি স্কুলে যাই। তাহলে সে সময়টা জানে। কি ওই সময়টা কি? কখন আমি স্কুলে যাই এই সময়টা সম্পর্কে সে জানে। আবার যদি আমি অত কিছু অর্থ না বুঝে এইভাবেই করি যে দাগ দেওয়া অংশের আগে একটা নাউন আছে এবং ওই নাউনটারই একটা রিলেটিভ প্রোনাউন আছে হোয়েন, মানে উপযুক্ত প্রোনাউন আছে 100%, এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। এইখানে দেখেন দাগ দেওয়া অংশের আগে কি কোনো নাউন আছে? নাউন বা প্রোনাউন আছে, কিন্তু এটার কি উপযুক্ত প্রোনাউন এটা হয়? রিলেটিভ প্রোনাউন হয় না। মি আছে, এখানে হোয়েন আছে, হয় না। সুতরাং এটা হবে না। ক্লিয়ার? এখন এই প্রশ্নটাই দেখেন, আমি এই প্রশ্নটাই যদি একটু ভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে বলি, অনেকেই তখন কনফিউজড হয়ে যাবেন, বা অনেকে কিন্তু মনে করেন যে হোয়েন থাকলে মনে হয় অ্যাডভার্বিয়াল হবে। ঠিক আছে, কিন্তু আপনি দেখেন এই 3 নম্বর প্রশ্নটা, আপনাকে যদি বলি যে স্ট্রাইক দ্য আয়রন when it is hot, স্ট্রাইক দ্য আয়রন when it is hot, এটা তো অনেকবার পরীক্ষাতে আসছে, তাই না? অনেকবার আসছে। তাহলে আপনারা এবার একটু বলেন তো যে এ নাউন ক্লজ, বি অ্যাডজেক্টিভ ক্লজ, সি অ্যাডভার্বিয়াল ক্লজ, কোন কোন ক্লজ হবে এটা? when it is hot, এখানেও দেখেন when it is hot আছে, এখানে when I go to school, এখানে when I go to school, দুইটাই সেম ছিল কিন্তু ভিন্ন ক্লজ হয়ে গেছে। এখানে when it is hot আছে, এইখানে আসলে কোনটা হবে? ঠিক আছে, স্ট্রাইক দ্য আয়রন when it is hot। সবাই একটু কমেন্ট করে জানান যে এই 3 নম্বর প্রশ্নটার আসলে সঠিক উত্তর কি হবে।
3 নাম্বার প্রশ্নটার সঠিক উত্তর কি হবে একটু বলে দিবেন, ঠিক আছে? যা স্ট্রাইক দ্য আয়রন ওয়েন ইট ইজ হট। আমাদের অনেকের ভিতরে কিন্তু এমন ধারণা ছিল, আমিও ব্যক্তিগতভাবে যখন শুরু করেছিলাম পড়াশোনা তখন ভাবতাম ওয়েন বোঝালে সময় বোঝায়, আর সময় বোঝালেই সবসময় অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। না, বিষয়টা এরকম না, ভার্বকে প্রশ্ন করে সেটা আইডেন্টিফাই করে নিতে হয়। তাহলে আমরা এখানে যদি দেখি যে ঠিক দাগ দেওয়া অংশের আগে, আপনারা সবসময় দেখবেন যে দাগ দেওয়া অংশের আগে কোনো নাউন বা প্রোনাউন আছে কিনা, আর ওইটার কোনো রিলেটিভ প্রোনাউন আছে কি না। তাহলে এই যে দাগ দেওয়া অংশের আগে কি কোনো নাউন আছে? হ্যাঁ, এই যে একটা নাউন কিন্তু আছে, তাই না? এটা একটা নাউন আছে, কিন্তু এটা তো আয়রন। আয়রন মানে কি? আয়রন মানে হচ্ছে লোহা। আয়রন মানে কি? লোহা। তাহলে লোহার কি রিলেটিভ প্রোনাউন কখনো হোয়েন হতে পারে? মানে আমরা জানি বস্তুবাচক যে কোনো কিছু থাকলে সেটা রিলেটিভ প্রোনাউন হবে হুইচ, দ্যাট, হোয়াট, এরকম, তাই না? বস্তুবাচক হলে হোয়াট বা হুইচ বা দ্যাট এটা হতে পারে, কিন্তু হোয়েন তো হতে পারে না। হোয়েন তো হয় টাইমের ক্ষেত্রে। সুতরাং এখানে আছে, বাট এটা কোনো কি না, এটা কোনো উপযুক্ত রিলেটিভ প্রোনাউন নাই, যার কারণে এটাকে কিন্তু আমি রিলেটিভ প্রোনাউন মানে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারছি না। এখন আমরা কি করতে পারি? ভার্বকে প্রশ্ন করতে পারি যে স্ট্রাইক দ্য আয়রন মানে লোহাকে আঘাত করো। এখন কখন, আপনি কখন দিয়ে আঘাত করেন দেখেন উত্তর পেয়ে যাচ্ছেন যে লোহাকে কখন আঘাত করো, বলতেছে যে ওয়েন ইট ইজ হট, যখন এটা গরম থাকে। মানে ঝোপ বুঝে কোপ মারা বা সময় মতো কাজ করা, টাইমলি অ্যাকশন। তাহলে স্ট্রাইক দ্য আয়রন, লোহাকে আঘাত করো কখন? যখন এটা কি গরম থাকে, তার মানে সময় থাকতে কাজ করতে হবে। তাহলে এইবার দেখেন এই ক্লজটা একদম নিঃসন্দেহে ভার্বকে কখন, কোথায়, কিভাবে এটা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে সি হবে এই প্রশ্নের উত্তর। এইটা আসলে অ্যাডভার্বিয়াল ক্লজ। এর আগের গুলো কিন্তু কোনোটাই অ্যাডভার্বিয়াল ক্লজ ছিল না, যদিও সবগুলোতে কি ছিল? হোয়েন ছিল। সবগুলোতে কি ছিল? হোয়েন ছিল। আপনারা কি বুঝতে পারতেছেন? ক্লিয়ার? না পারলে বুক ধরপড় করছে রে বাবা। আচ্ছা, নাউনের পরে ওয়েন হাউ হোয়াই পড়ে থাকলে কমপ্লিমেন্ট পেলে অ্যাডজেক্টিভ প্লাস, না পেলে অ্যাডভার্বিয়াল। আচ্ছা, হ্যাঁ। তো বিভিন্ন ভাবে যে আমরা আইডেন্টিফাই করা শিখলাম, আমি এখন আপনাদেরকে আরো কিছু এক্সাম্পল দিয়ে দেখাই যে হি নোজ ওয়্যার আই লিভ। আর একটা মনে করেন যে লিখলাম যে হি নোজ দ্য প্লেস ওয়্যার আই লিভ। আর একটা লিখলাম হি ওয়ান্টস টু গো ওয়্যার আই লিভ। মানে আমি কিন্তু যে এক্সাম্পল গুলো দিচ্ছি আপনার আর জীবনে কোনোদিন সমস্যা হবে না যে আসলে ক্লজের বিষয়ে। দেখেন ওয়্যার আই লিভ, 3 জায়গায় ওয়্যার আই লিভ আছে। এখন কোনটা কোন ক্লজ হবে? আপনারা সবাই উত্তর করেন। যে এটা ধরে নেন যে 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। তাহলে 4, 5, 6, 4 নাম্বার উত্তর কি? আপনারা নাম্বার দিয়ে বলেন প্রথমটা কি, দ্বিতীয়টা কি, তৃতীয়টা কি। ক্লাসের শেষে ঢুকে এখন কিছুই বুঝি নাই দর্শক। আচ্ছা, যাই হোক, তো আপনারা যারা আছেন ক্লাসটা বুঝতে পারতেছেন, যারা এতক্ষণ ধরে ক্লাসটা করলেন তারা কতটা এনজয় করলেন, আলটিমেটলি ক্লজের আদ্যপান্ত আপনারা কি জানতে পারলেন কিনা, ক্লজের শ্রেণী বিভাগ, ক্লজটা আইডেন্টিফাই করার সিস্টেমটা কি, আমি সবকিছু আপনাদেরকে কিন্তু সুন্দর করে লিখে দিয়েছি। আর একবার রিপিটও আমরা করব ইনশাআল্লাহ, সবাই একটু চেষ্টা করেন। তো এইখানে আমরা দেখি যে হি নোজ, তাহলে সে জানে। সে কি জানে? আমি যদি এখানে ভার্বকে প্রশ্ন করি যে সে জানে, সে কি জানে? জানে যে সে আমি কোথায় বাস করি। তাহলে এই কি এর উত্তর হি নোজ। আমি যদি এইটুকুন দিয়ে ওই অংশটা বাদ দিয়ে রাখি, ধরে নেন হি নোজ, সে জানে। সে কি জানে? এই যে এইটা জানে, সে জানে হোয়ার আই লিভ, মানে আমি কোথায় বাস করি। তার মানে এই কি এর উত্তর হচ্ছে এইটা, কি এর অ্যান্সার। তা আমি বলছি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটার নাম হয়ে যাবে অবশ্যই এটা নাউন ক্লজ। অবশ্যই এটা কোন ক্লজ? নাউন ক্লজ। অবশ্যই নাউন ক্লজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা চলে আসি যে হি নোজ দ্য প্লেস হোয়ার আই লিভ, সে জায়গাটি চেনে যে আমি কোথায় বাস করি। তাহলে দেখেন এই যে ঠিক দাগ দেওয়া অংশের আগে একটা নাউন আছে, প্লেসটা তো একটা নাউন।
আর এই প্লেস থাকলে স্থান বোঝালে, প্লেস মানে তো স্থান বা জায়গা, তাই না? তো স্থান বোঝালে তো তার রিলেটিভ প্রোনাউন কি হবে? হোয়ার হবে, ঠিক না? তাহলে যখন এটা একটা নাউন, এটা একটা নাউন, প্লেস একটা কি নাউন, তাহলে এই আমি বলছি যে ঠিক দাগ দেওয়া অংশ বা যে ক্লজটা নির্ণয় করতে হবে তার পূর্বে একটা নাউন বা প্রোনাউন থাকবে আর তার একটা উপযুক্ত রিলেটিভ প্রোনাউন থাকবে। তাহলে এই যে উপযুক্ত রিলেটিভ প্রোনাউন আছে, তাহলে 100% এটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? এইবার আমরা যদি এইখানে দেখি যে হি ওয়ান্টস টু গো ওয়্যার আই লিভ, সে যেতে চায়, তাহলে সে যেতে চায়, এই যে যদি আমি ফাইনাইট ভার্বটাকে এখন প্রশ্ন করি, সে যেতে চায়, কোথায় যেতে চায়, কোথায় যেতে চায়, এখানে কি যেতে চায়, কাকে যেতে চায়, এটা তো প্রশ্ন করাই যায় না। আর এই যে ঠিক রিলেটিভ প্রোনাউনের আগে কোনো নাউন প্রোনাউন আছে? রিলেটিভ প্রোনাউন মানে সরি রিলেটিভ প্রোনাউন বলি কেন, এই ক্লজটার আগে কোনো নাউন প্রোনাউন বা কিছু আছে? নাই। সুতরাং এই যে কোথায় এর উত্তর কিন্তু এটা অ্যান্সার। তা ভার্বকে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু 100% কি হবে? অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে দেখেন আমাদের ভিতরে কিন্তু অনেকের কনফিউশন থাকে যে তাহলে ওয়্যার আই লিভ থাকলে মনে হয় এই হবে, কিন্তু ওয়্যার আই লিভটা কোথায় ব্যবহৃত হচ্ছে, কোন অর্থে, কোন পজিশনে আছে, এইটা না জেনে যদি আমরা টানা মুখস্থ করি তাহলে কি হবে? আমি যে কথাগুলো বলতেছি এটাকে আসলে ইফেক্টিভলি আপনি গ্রাফ করতে পারতেছেন? মানে ক্লজের যে কনফিউশনটা, এই কনফিউশনটা কি দূর হচ্ছে? যদি প্রতিদিন আপনি এভাবে ক্লাসগুলো পান তাহলে আপনার কি প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়ে যাবে কিনা? প্রথম থেকে কারা ছিলেন তারা একটু আমাকে একটু বলেন তো। এখন আপনাকে আমি আরো একটা কোশ্চেন দিই, 7 নাম্বার ধরে নেন, যে এখানে লেখা আছে যে সিন্স হি ওয়াজ ইল হি could not attend the party। এবার আপনাকে আমি একটা অংশে দাগ দিয়ে দিলাম, কোন অংশে? এই যে সিন্স হি ওয়াজ ইল, এই অংশটা কোন ক্লজ? আপনাকে যদি বলা হয় যে এই অংশটা কোন ক্লজ, এটা কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, মানে এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? আপনারা একটু বলেন তো যে কোন ক্লজ হবে এই তিনটার মধ্যে, নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব হবে? তাহলে সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল তাই সে অ্যাটেন্ড করতে পারলো না, পার্টিতে অ্যাটেন্ড করতে পারলো না, তাই না? প্রথম থেকে যারা প্রথম থেকে ছিলেন তারা একটু বলেন যে বুঝতে পারতেছেন কিনা, ক্লজ সম্পর্কে কোনো যে সমস্যাগুলো আপনাদের ছিল সেগুলো ক্লিয়ার হলো কিনা, মানে আজকের ক্লাসটা করে ক্লজের কনসেপ্টটা আপনাদের কাছে কেমন লাগলো বা কতটুকুন ক্লিয়ার হলো? তাহলে আমি যদি এখানে দেখি যে এই অংশ নির্ণয় করতে হবে, তা যে অংশ নির্ণয় করতে হবে ওটা তো আমরা বাদ দেবো। তাহলে এই অংশ কুড নট অ্যাটেন্ড মানে হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, সে পার্টিতে অ্যাটেন্ড করতে পারলো না। এখন আপনি এখানে প্রশ্ন করেন কেন পারলো না, কেন পারে নাই? সে যে পার্টিতে অ্যাটেন্ড করতে পারে নাই, কেন পারে নাই? কারণ এই যে কেনর উত্তর এই যে কারণ সে অসুস্থ ছিল তাই। তা আমরা বলছিলাম যে ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতক্ষণ, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সে উত্তরটা সর্বদা কি হয়? সেই উত্তরটা সর্বদা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা 100% একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আপনি ভার্বকে প্রশ্ন করবেন, এই জায়গায় ভার্বকে আবার প্রশ্ন করেন না, প্রশ্ন করবেন যে অংশে দাগ দেওয়া নাই অন্য অংশে, ওই অংশের ভার্বকে প্রশ্ন করেন যে হি কুড নট অ্যাটেন্ড, সে অ্যাটেন্ড করতে পারলো না, কেন করতে পারলো না? এই যে এটা কারণ। তাহলে যে কারণ, কোনো কারণ বুঝালে বা কেন এর উত্তর হলে সেটা কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। আমরা আরো একটু এক্সাম্পল দেখি। ধরে নেন যে লেখা থাকলো স্টে হিয়ার until I return। তারপর মনে করেন লেখা থাকলো look before you leave। মনে করেন যে লেখা থাকলো যে এরকম though he is honest। এখন আপনারা বলবেন যে এই যে আনটিল আই রিটার্ন,
আনটিলে একটা ই হবে, বিফোর ইউ লিভ আর দো হি ইজ পোর। তো এই জায়গাগুলোতে আপনি একটু বলে দেন যে কোনটা কোন ক্লজ হবে। আমি এইখানে যদি বলি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাহলে বলেন যে কোনটা কোন ক্লজ হবে, আপনারা একটু সবাই বলবেন, ঠিক আছে? তাহলে স্টে হিয়ার আনটিল আই রিটার্ন, লুক লুক বিফোর ইউ লিভ, কোনটা কোন ক্লজ হবে? এইখানে যদি আমরা দেখতে পারি একটু ক্লিয়ারলি দেখেন, এই যে আনটিল থাকলে আমি বলেই দিছি আনটিল, অথবা আমি যদি এখানে বলি স্টে হিয়ার, এখানে অপেক্ষা করো, কতক্ষণ কতক্ষণ অপেক্ষা করব, এই যে কতক্ষণ করব অপেক্ষা, এই যে যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি, এই যে কতক্ষণের অ্যান্সার, তাহলে 100% এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেল। আবার আপনি যদি দেখেন দাগ দেওয়া অংশের আগে কোনো নাউন প্রোনাউন আছে কিনা, স্টে হিয়ার, এখানে অপেক্ষা করো, এখানে কি অপেক্ষা করো, কাকে অপেক্ষা করো, এভাবে তো আসলে প্রশ্নই করা যায় না, যায় না, তাহলে এটা নাউন ক্লজ হওয়ার কোনো সুযোগই নাই। লুক দেখো, এবার কখন দেখো, কখন কখন দেখতে বলতেছে, লুক দেখো, লুক ইট, এটা অনেকে অনেকে আপনাকে পড়াবে যে ইট দ্বারা রিপ্লেস করা গেলে সেটা নাউন ক্লজ হয়, কিন্তু আপনি এখানে ইট দ্বারা রিপ্লেস করতে পারেন, এটা কি নাউন ক্লজ হবে? লুক ইট, এটা দেখো, তা নাউন ক্লজ হওয়ার কথা হবে না? হবে না, ওইগুলো আসলে ভাওতাবাজি। ও আমরা দেখছি অনেকে অনেক মানে ওই ভিউ বাড়ানোর জন্য শর্টকাট ট্রিক্স দেয়, অনেক কিছু দেয় পরীক্ষার হলে, ওই ছেলে মেয়েগুলো ওই লাফালাফি করে আর যায় একদম সঠিক জিনিসকে ভুল করে চলে আসে, ঠিক আছে? তাহলে কখন, লুক দেখো, কখন দেখতে বলতেছে, বিফোর ইউ লিভ, মানে তুমি লাভ দেওয়ার আগে তাকাও। তাহলে এই যে কখনের উত্তর, তা কখন ভার্বকে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ পাওয়া যায়, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল। এরপরে যদি আমরা আসি আমাদের এইখানে, তা দো অল দো শর্ত থাকলে, দো অল দো শর্ত, যদিও, যদি, যদিও, কতক্ষণ, যতক্ষণ, এগুলো থাকলে সর্বদা কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এই তিনটাই কিন্তু কি ছিল? অ্যাডভার্বিয়াল ক্লজ ছিল, তাই না? তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কি আপনাদের কাছে এখন ক্লিয়ার? ক্লিয়ার হলে এভাবে কি আপনারা ইংরেজি শিখতে চান? আমরা যদি প্রথম থেকে একটু দেখি আমরা আজকে কি আলোচনা করলাম, সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় ছিল ক্লজ। যারা পরবর্তীতে জয়েন করেছেন বা প্রথম থেকে দেখতেছেন একটু একবার রিপিট করেন, ঠিক আছে? তাহলে আইডিয়াটা একদম ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ক্লজ, ক্লাসিফিকেশন এন্ড আইডেন্টিফিকেশন। তাহলে আমরা সেক্ষেত্রে যদি দেখি যে ক্লজ কাকে বলে, এখানে আমাদের আলোচনাটা ছিল ক্লজ হচ্ছে বাক্যাংশ, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, যে ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব টুগেদার। একই সাথে ক্লজ মানে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এবং কি থাকবে, সাবজেক্ট থাকবে। তারপরে আমরা চলে আসি, ক্লজ প্রধানত 3 প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর আরেকটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ, তাই না? এই যে গেল। এরপরে আমরা দেখলাম প্রথমে যে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে। তাহলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু সেখানে কোনো কি থাকবে না, সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে না। এখন অনেকেই আমরা সাবঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কনজাংশন জানি না, তখন আমি সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো লিখে দিছি, কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো লিখে দিছি, কারণ সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকলে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ হয়, আর কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে কোঅর্ডিনেট ক্লজ হয়, আর যদি কোনো কনজাংশন না থাকে তাহলে সেটা প্রিন্সিপাল ক্লজ হয়। ক্লিয়ার? একদম পানির মতো। এরপরে যদি আমরা চলে আসি যে নির্ণয় করতে, যে আই নো দ্য বয় হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আমি ছেলেটিকে চিনি যে কাজটি করেছে, তাই না? আই নো দ্য বয় হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে আই নো দ্য বয়, এইখানে কিন্তু এটার কোনো সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং কনজাংশন নাই, সুতরাং এটা প্রিন্সিপাল ক্লজ। আর এইখানে যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, এটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। আবার এইখানে এই অংশটা যদি আমি দেখি, তাহলে হি লাভস মি বাট আই ডোন্ট লাভ হিম, মানে সে আমাকে ভালোবাসে কিন্তু আমি তাকে ভালোবাসি না। তাহলে হি লাভস মি, এখানে কোনো সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং নাই, যার কারণে এটাকে প্রিন্সিপাল, মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলছি। আর যেহেতু এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, সুতরাং এটা হয়ে গেছে কোঅর্ডিনেট ক্লজ। আমরা যদি এবার পরে যাই আরো এক্সাম্পল, এই যে হি আস্কড মি ওয়াই আই ওয়াজ লেট, হি আস্কড মি ওয়াই আই ওয়াজ লেট, তাহলে হি আস্কড মি এটার ভিতরে কোনো সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং নাই, সুতরাং এটা হবে প্রিন্সিপাল ক্লজ। আর এইটার ভিতরে এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, যার কারণে এটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা চলে যাই যে লুক বিফোর ইউ লিভ, তাহলে এই লুকটাকে যদি আমি শুধু ধরি,
তাহলে এটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ, শুধু লুক। আর যদি বিফোর ইউ লিভ, কারণ বিফোরটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন হলে সেটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়, তাই তো? সাবঅর্ডিনেট কনজাংশন হলে সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। তাহলে এই যে এটা ছিল একটা এইটুকু আছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর যদি এরকম বলা হয় ডু অর ডাই, তাহলে এই যে অর আছে, তাহলে অরের নিচের থেকে দাগ দেওয়া, তাহলে এই অংশটার নাম কিন্তু কোঅর্ডিনেট ক্লজ। আর শুধু যদি ডু কে বলা হয় তাহলে এই ডুটা একটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? তখন এটা হয়ে যাবে কি প্রিন্সিপাল ক্লজ, তাই না? আচ্ছা, এইবার আমরা আসলাম যে আমরা তো প্রধান যে 3 প্রকার, সেই 3 প্রকার আলহামদুলিল্লাহ একদম সুন্দরভাবে বুঝে গেছি। এখন সাবঅর্ডিনেট ক্লজ নামে যে ক্লজটা আছে এইটার আবার 3টা ভাগ আছে, যেটার নাম হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এখানে আমি সুন্দর করে প্রথমে বলছি যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে হচ্ছে নাউন ক্লজ বলে। মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, কাকে? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা নাউন ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে ওই ক্লজ বা দাগ দেওয়া অংশের ঠিক আগে একটা নাউন বা প্রোনাউন থাকবে এবং ওইটা সম্পর্কে তথ্য দেবে, তবে উপযুক্ত রিলেটিভ প্রোনাউন থাকতে হবে। দাগ দেওয়া অংশের ঠিক আগে একটা নাউন বা প্রোনাউন থাকবে আর ওর একটা উপযুক্ত রিলেটিভ প্রোনাউন থাকবে, অ্যাডজেক্টিভ ক্লজ। আর ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতক্ষণ ইত্যাদি দিয়ে প্রশ্ন করতে হয় তাহলে যে ক্লজটা পাওয়া যায় তার নাম অ্যাডভার্বিয়াল ক্লজ। যেরকম এর ক্ষেত্রে আরো কিছু বৈশিষ্ট্য আছে, সাধারণত শর্ত থাকে বা আনলেস, অ্যাজ, সিন্স, টিল, আনটিল, দো এগুলো থাকে, ঠিক আছে? তাহলে আমরা যদি চলে যাই এবার এক্সাম্পলে, এই যে দেখেন এক্সাম্পল দিয়েছিলাম, হি আস্কড মি ওয়েন আই গো টু স্কুল। সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কখন স্কুলে যাই। তাহলে আমাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো? তাহলে এই কি এর উত্তর পেয়েছি, তাহলে এটা নাউন ক্লজ। হি নোজ দ্য টাইম ওয়েন আই গো টু স্কুল। এই যে দাগ দেওয়া অংশ, দাগ দেওয়া অংশের ঠিক আগে এখানে একটা নাউন আছে, আর এই নাউনটা যেহেতু সময়বাচক, তার সময়ের উপযুক্ত প্রোনাউন তো হোয়েন, তাহলে এই যে সময় আছে সেটা সম্পর্কে রিলেটিভ প্রোনাউন আছে, এটাকে আমরা কি বলবো? অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। এটার নাম কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে স্ট্রাইক দ্য আয়রন ওয়েন ইট ইজ হট। এখানে ওয়েন আছে, কিন্তু আয়রনকে দ্বারা কিন্তু ওয়েনকে রিপ্লেস করা যায় না, কারণ আয়রন হচ্ছে বস্তু, মানে লোহা, সেটার রিলেটিভ প্রোনাউন তো আর ওয়েন হতে পারে না, তাই না? তাহলে আমরা এখানে ভার্বকে যদি প্রশ্ন করি যে স্ট্রাইক দ্য আয়রন, লোহাকে আঘাত করো, কখন আঘাত করো, কখন? এই যে ওয়েন ইট ইজ হট, যখন এটা গরম থাকে। তার মানে ভার্বকে কখন, কোথায়, কিভাবে এগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটার নাম হয়ে যায় অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আবার এখানে আমরা কি পড়লাম যে হি নোজ ওয়্যার আই লিভ, মানে সে জানে যে আমি কোথায় বাস করি। তাহলে সে কি জানে? এই যে এটা জানে, ওয়্যার আই লিভ, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। হি নোজ দ্য প্লেস, সে জায়গাটি চেনে। কোন জায়গাটি চেনে? ওয়্যার আই লিভ। এইখানে দেখেন দাগ দেওয়া অংশের আগে একটা নাউন আছে, আর নাউনটা যেহেতু প্লেস, প্লেস সম্পর্কে তো রিলেটিভ প্রোনাউন হোয়ারই হয়, স্থান বোঝালে হোয়ার হয়, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভ। আর এখানে হি ওয়ান্টস টু গো ওয়্যার আই লিভ, তাহলে সব জায়গায় দেখেন ওয়্যার আই লিভ ছিল, কিন্তু এক একটা এক এক রকম ক্লজ হয়ে যাচ্ছে। যে হি ওয়ান্টস টু গো, সে যেতে চায়, সে কোথায় যেতে চায়? এই যে ওয়্যার আই লিভ, যেখানে আমি বসবাস করি সেখানে যেতে চাই, ঠিক আছে? তাহলে এই যে ভার্বকে কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটার নাম অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে সিন্স লিখে দিয়েছিলাম, কারণ যে সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, সে পার্টিটা অ্যাটেন্ড করতে পারলো না। কেন পারলো না? কারণ কি? সিন্স হি ওয়াজ ইল, কারণ ওই যে কেন, কেন এর উত্তর কি? সে কেন পারলো না? ওই যে এই জন্য পারলো না, কারণ সে অসুস্থ ছিল। তাহলে ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর সিন্স থাকলে এমনি অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এইখানে আমি বেশ কয়েকটা আপনাদেরকে দিলাম, আনটিল, এই দো, মনে করেন যে এরকম থাকলো যে বি হ্যাভ অ্যাজ এ জেন্টেলম্যান বিহেভ, জেন্টেলম্যান অ্যাজ এ জেন্টেলম্যান বিহেভস, ঠিক আছে? তাহলে এইখানে যদি আপনাকে এই অংশের নিচে দাগ দেওয়া থাকে, যদি বলা হয় যে এই যে অ্যাজ এ জেন্টেলম্যান বিহেভ, এই যে অ্যাজ আছে, অ্যাজ থাকলে সর্বদাই কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। আর আপনি এখন যদি পড়েন যে বিহেভ মানে আচরণ করো, কেমন আচরণ করো, কিভাবে, কেমন আচরণ করো, বা কিভাবে আচরণ করবা, কিভাবে আচরণ করবা, এই যে যেভাবে একজন ভদ্র মানুষ আচরণ করে সেইভাবে আচরণ করবা। তাহলে ভার্বকে কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্বিয়াল ক্লজ পাওয়া
যায়। আশা করি আপনারা এই ক্লাসটা সুন্দরভাবেই বুঝতে পারছেন। সবার কাছে ক্লাসটা কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন। আর এভাবে যদি আপনাদেরকে আরো এক্সাম্পল দিয়ে এই টপিকটা আরো যদি 2 ঘন্টা সময় নিয়ে মানে 2টা পার্টে বিভক্ত করে সুন্দরভাবে শেখানো হয়, তাহলে এই যে কনফিউশন গুলা এগুলা কি ক্লিয়ার হবে? আলটিমেটলি ইংরেজি কি সুন্দরভাবে শিখতে পারবেন? যদি শিখতে পারেন তাহলে আপনাদের জন্য আমাদের যে আয়োজন সেটা হচ্ছে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন। যারা এখনো শেয়ার করেন নাই তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন। কেমন লাগলো সেটা বলবেন। কারা আজকে নতুন স্টুডেন্ট ছিলেন তারা একটু বলেন যে স্যার আপনার ক্লাসটা কতটুকু এনজয় করতে পারছেন, আপনি আমার ক্লাসটা সেটা একটু বলবেন। আর আমাদের 70% 75% ডিসকাউন্টে কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনে ভর্তি চলছে এবং ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। জেনারেলের ক্লাস শুরু হয়ে গেছে, সাবজেক্টিভের ক্লাস শুরু হয়ে গেছে। তার মানে জেনারেল প্লাস সাবজেক্টিভ দুইটার ক্লাসই আলহামদুলিল্লাহ কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। সবাই একটু বলবেন যে জেন্টলম্যান, হ্যাঁ ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করবেন আর শেয়ারটা অবশ্যই করে দিবেন। আর এই যে আমাদের কোর্সগুলো শুরু হয়েছে, আপনি যদি আপনার প্রস্তুতিকে সুন্দর করতে চান তাহলে নিঃসন্দেহে আপনাকে ইউ হ্যাভ টু বি আন্ডার এ প্রপার গাইডলাইন টু মেক এ বিউটিফুল অ্যান্ড স্ট্রেংথেন প্রিপারেশন ফর দ্য জব। আপনি যে কোনো চাকরির জন্য আলটিমেটলি আপনাকে কিন্তু ভালো একটা প্রস্তুতি নিতে হবে। এই যে ঈদের সময় দেখেন হাজার হাজার টাকার আপনি কেনাকাটা করবেন, বাইরে উড়াবেন টাকাটা, বাড়ি চলে যাবেন, ঘোরাঘুরি করবেন, বন্ধু বান্ধব থাকবে, হ্যাঁ ডু এভরিথিং, বাট except your career, except finishing your career, মানে জীবন আপনার ক্যারিয়ার এটাকে ধ্বংস করে নয়। সব থেকে আগে আপনাকে প্রায়োরিটি দিতে হবে যে আপনার জীবন, আপনার ক্যারিয়ার, আপনার স্ট্যাটাস, আপনার পরিচয়, ডেজিগনেশন, এটাকে গুরুত্ব দিতে হবে। দিন শেষে দেখেন আমাদের প্রিয় ভাই বোন এখানে যারা আছেন সবাই কিন্তু একটা চাকরির জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন জীবনে। আপনি এই যে এত লেখাপড়া করেছেন, এই লেখাপড়াটা কেন করছেন বলেন তো? আলটিমেটলি ভালো কিছু পাওয়ার জন্য। সেই ভালো কিছু পাওয়ার জন্য মানে হচ্ছে ভালো একটা চাকরি পাওয়ার জন্য মেইনলি। আমরা যে যাই বলি না কেন যে আপনি লেখাপড়া করেন কেন, অনেকে বলবে যে ভালো মানুষ হওয়ার জন্য, অনেকে বলে যে সৎ মানুষ বা সচেতন মানুষ হওয়া। এইগুলা ঠিক আছে, কিন্তু এটা কোনো প্রাইমারি গোল না। প্রাইমারি গোল হচ্ছে আমরা লেখাপড়া করি কেন, টাকা ইনকাম করার জন্য বা চাকরি পাওয়ার জন্য। ঠিক আছে, এটা হবে প্রপার আনসার, সত্য কথা কিন্তু এটাই। তো আপনি যদি আলটিমেটলি ভালো একটা চাকরি পেতে চান, ইউ শুড হ্যাভ এ প্রপার অ্যান্ড এক্সিলেন্ট গাইডলাইন। সুন্দর গাইডলাইন ছাড়া ইট ইজ কমপ্লিটলি রেয়ারলি ইম্পসিবল আর কি, যে আপনি পারবেন না ভালো কিছু করতে। অনেকে অনেক কিছু করতেছে কিন্তু ভুলে যাচ্ছে, টেকনিক জানে না, ভালোভাবে পড়তেছে না, বুঝতে পারতেছে না, যার কারণে সারাদিন পড়েও কাজ হচ্ছে না। আর যে মানুষটা একটু সুন্দরভাবে সাজানো গোছানো প্রস্তুতি নিচ্ছে, যে আমি সাধারণত এই কথাটা বলি যে আমাদের ভিতরে কিন্তু একটা কথা এরকম আছে যে আখলিস দিনাকা এক ফিকাল আমানুল কলিল, মানে হাদিস শরীফ একটা, যে তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। তার মানে আপনি যদি পড়াশোনা অল্পও করেন, যদি সেটা খাঁটি ভাবে করেন, বুঝে শুনে করেন, তাহলে আপনি চাকরি পাওয়ার জন্য এটা যথেষ্ট। কিন্তু আপনি অনেক পড়াশোনা করলেন কিন্তু আপনি বুঝতেছেন না, ধরতে পারতেছেন না, গাইডলাইন পাচ্ছেন না ভালো, তাহলে সারাদিন পড়াশোনা করেও কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। আর তারই একটা নির্ভরতার জায়গা হচ্ছে সুন্দর আপনি গাইডলাইন পাবেন, সাজেশন পাবেন, বই পাবেন, সবকিছু পাবেন। আমাদের সাথে মানে একদম ডিরেক্টলি যোগাযোগ করবেন, যে কোনো সুবিধা অসুবিধা আমাদের সাথে শেয়ার করবেন। এমন একটা প্রতিষ্ঠান হচ্ছে টিউটোরিয়াল। আর এই টিউটোরিয়ালের পক্ষ থেকে আমরা যে কোর্সগুলো লঞ্চ করেছি, ইনশাআল্লাহ আমাদের ভর্তিকৃত ভাই বোন যারা আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। আর যারা ভর্তি এখনো হন নাই তারা যদি এই ধরনের ক্লাস ভালো লাগে বা আমাদের ক্লাসগুলো করে থাকেন, বা যারা আমাদের ক্লাস করতেছেন বিগত দিনগুলাতে, আমাদের পেজে আরো অনেক ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো দেখে আপনি জাস্টিফাই করে আমাদের কোর্সে যদি ভর্তি হতে চান, আমি বলবো যে ইট ইজ হাই টাইম টু take admission here in tutorial if you want to make a beautiful and outstanding preparation for your career and job. তো সেক্ষেত্রে জেনারেলে আপনারা ভর্তি হতে চাইলে, জেনারেল বলতে আসলে বোঝানো হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর হচ্ছে ম্যাথমেটিক্স। এই যে চারটা সাবজেক্টের কথা বলা হচ্ছে, এই চারটা সাবজেক্টের কিন্তু আপনি চারটা বই পেয়ে যাবেন আমাদের কাছের থেকে, এরকম চারটা বই পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে চারটা বই সহ আপনার ভর্তি মূল্য থাকছে মাত্র 1450 টাকা। মাত্র কত টাকা? 1450 টাকা। তারা শুধু জেনারেল ফুল কোর্সে ভর্তি হতে চান তারা জি লিখে একটু কমেন্ট করবেন, জাস্ট কমেন্ট বক্সে একটা জি লিখবেন। ঠিক আছে, কমেন্ট বক্সে একটা জি লিখে দিবেন। যারা কমেন্ট বক্সে জি লিখবেন আমরা ধরে নেব তারা জেনারেল এই যে চারটা
এই 4টা বই সহ আপনি ভর্তি হতে পারতেছেন। আলটিমেটলি পরীক্ষার আগ পর্যন্ত, এনটিআরসি এর আগ পর্যন্ত আপনি অবশ্যই এটা এই বইগুলো আপনি তো পাচ্ছেন। আপনার কোর্সটাকে আমরা সুন্দরভাবে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবং তারপরেও আমাদের পরবর্তী নতুন কোর্সগুলো আসলে সেই কোর্সে আপনি ফ্রিতেই অ্যাডমিশন নিতে পারবেন। আপনার আর কোনো টাকা পয়সা প্রয়োজন হবে না, আপনি পরের ক্লাসগুলো আবারও করতে পারবেন। সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই বিগত সালের যে কোর্সগুলো ছিল, ধরে নেন 18তম নিবন্ধনের যে কোর্সটা ছিল, ওই নিবন্ধনের যে রেকর্ডেড ভিডিওগুলো, এগুলো আপনি প্রায় 100 ভিডিও পেয়ে যাবেন। আপনার ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে না, ওই ক্লাসগুলোই কিন্তু এখানে রিপিট হবে, বিভিন্ন স্যারের আগের ক্লাসগুলো কিন্তু এখানে রিপিট হবে। সুতরাং মাত্র 1450 টাকায় যদি আপনি এরকম 4টা বই পেয়ে যান, তারপর হচ্ছে এতগুলো ক্লাস, এতগুলো রেকর্ডেড ভিডিও, আপনার পরীক্ষা হবে, এই সব কিছু যদি পান, আমি মনে করি যে মনে করেন এক জোড়া স্যান্ডেলের দামও কিন্তু 1450 টাকায় এখন আপনি ভালো স্যান্ডেল পাবেন না। আপনি অ্যাপেক্স বা বাটার শোরুমে গেলে কমপক্ষে আপনাকে 2000 টাকা দিয়ে এক জোড়া স্যান্ডেল কিনতে হবে। আমি বলবো যে ডোন্ট বাই দ্য স্যান্ডেল নাও, প্লিজ স্যাক্রিফাইস ইট টু মেক এ বেটার ক্যারিয়ার ইন ইউর লাইফ। তো সেটার জন্য আপনি প্রয়োজনে আপনার এই স্যান্ডেলের টাকাটাকে স্যাক্রিফাইস করেন জীবন থেকে, এবং মেক ইট হিস্ট্রি, এটাকে একটা ইতিহাসের রূপ দান করে দেন, টার্ন ইনটু ইন ইউর লাইফ অ্যান্ড টার্নিং পয়েন্ট। ঠিক আছে, আমি বলবো যে প্রিয় ভাই বোন, জীবন থেকে অনেক কষ্ট করেছেন, অনেক কিছু পড়েছেন, কিন্তু পড়ার ওয়ে, সিস্টেম বা টেকনিক না জানা থাকলে আসলে কখনোই কিন্তু ভালো প্রস্তুতি সম্ভব নয়, ভালো চাকরি পাওয়া সম্ভব নয়, ভালো স্কোর করা সম্ভব নয়। তারই গুরুত্বপূর্ণ একটা ক্লাস কিন্তু এই যে আজকে করলেন, যে ক্লজ নিয়ে আমি কিন্তু একটা সুন্দর ক্লাস আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি। যারা প্রথম থেকে ক্লাসটা করেছিলেন তারাই জানেন যে আসলে ক্লাসের গুরুত্বটা কত ভালো, ঠিক আছে, বা কত বেশি। তো আপনারা যারা ভর্তি হতে চান জেনারেলে, তারা শুধু জি লিখবেন। আর সাবজেক্টিভে যারা ভর্তি হতে চান, তারাও সাবজেক্টিভ বলতে আপনার স্পেসিফিক যে সাবজেক্ট, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট, অবশ্যই আপনি কি পাবেন, বুক পাবেন। এখানেও আপনি বই পাবেন। আমাদের সাবজেক্টিভের ক্লাসও শুরু হয়ে গেছে, সেটা মাত্র 1099 টাকা। আপনি সাবজেক্টিভের এস লিখে কমেন্ট করবেন। আর সাবজেক্টিভ প্লাস জেনারেল, এখানে যদি ফুল কোর্সে আপনি ভর্তি হতে চান, তাহলে আপনার জন্য আমি এই কথাটাকে একটু স্কিপ করে যদি এভাবে বলি, এখানে কিছু ছাড় দেওয়া আছে, তারপরেও আমি বলবো যে এই 2500 টাকা নয়, আপনি যদি 2250 2200 টাকা এই লাইভ চলাকালীন যদি 2200 টাকা পেমেন্ট করেন, তাহলে আপনাকে সাবজেক্টিভ প্লাস জেনারেল আপনি তখন 5টা বই পাচ্ছেন, 5টা বই ফ্রি। 5টা বই সহ যদি সাবজেক্টিভ প্লাস জেনারেলে আপনি ভর্তি হতে চান, তাহলে জিএস লিখে কমেন্ট করেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন, এই যে নাম্বার দেওয়া আছে 01804995560, 995560, এই নাম্বারে আপনি যে কোনো অ্যাকাউন্ট থেকে, বিকাশ, নগদ, রকেট থেকে কি করবেন, সেন্ড মানি করে দিবেন, সেন্ড মানি। তাহলে এই যে সেন্ড মানি করলে ইনশাআল্লাহ আপনাকে আরো, আমাদের যদি বিস্তারিত জানতে চান এই সাবজেক্ট গুলার কিভাবে পড়ানো হবে, আপনার কোনো ইনকোয়ারি থাকে, সেটা হচ্ছে কমেন্টও করতে পারেন, এবং এই যে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারগুলোতে আপনি সরাসরি যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাকে একদম সুন্দরভাবে ইনফরমেশন দিয়ে আমরা সাহায্য করব। আমি প্রত্যেকটা মানুষকে, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত লাইভ দেখেছেন বা এখনো দেখতেছেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রিকোয়েস্ট করব, সত্যিকার অর্থে যদি আপনার জীবনে আপনি ভালো কিছু করতে চান, জীবনের এত স্যাক্রিফাইসটাকে যদি আপনি সফল করতে চান, আপনার জীবনের যত পাওয়া, চাওয়া, ডেজিগনেশন, স্ট্যাটাসকে যদি আপনি ধরে রাখতে চান, আমি বলবো টিউটোরিয়ালে ভর্তি হওয়ার বিকল্প নাই। আমাদের ক্লাসগুলো আমরা যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি, এই যে দেখেন এত বই সহ, এই যে এরকম 4টা বই সহ, এতগুলো ক্লাস, 5টা বই সহ এতগুলো ক্লাস, পরীক্ষা, রেকর্ডেড ভিডিও, এইগুলো খুবই রেয়ার কেস। আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে, আপনি বড় প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে 5-6 হাজার টাকার নিচে আপনি ফুল কোর্স কমপ্লিট করতে পারবেন না, 100% পারবেন না, ঠিক আছে। এবং এই যে আমাদের ক্লাসগুলো যে এত সুন্দর হয়, এত কোয়ালিটি ক্লাস আমরা এখানে প্রদান করি, আপনারা আমাদের ক্লাসগুলো তো আছে পেজে, সেগুলো আপনারা একটু দেখবেন যে আলটিমেটলি এখানে কত সুন্দরভাবে, কত যত্নের সাথে স্টুডেন্টদেরকে গুরুত্ব দিয়ে, এবং পেইড ব্যাচে তো অনেক বেশি গুরুত্ব, আপনার প্রত্যেকটা কমেন্ট পড়া, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করা, ইভেন আমাদের পার্সোনাল নাম্বারটাও আমরা শেয়ার করে দিই। যে কোনো সময় ইফ এনিওয়ান ফিলস এনি হেজিটেশন, দে ক্যান কমিউনিকেট উইথ দ্য টিচার ডিরেক্টলি, ঠিক আছে। এই যে বিষয়গুলো, তো এই সকল বিষয়ে আমি বলবো যে আপনার সহায়তা, আপনার গাইডলাইন, নির্দেশনা, কোনো কিছুর যদি ঘাটতি না থাকে,
তাহলে একটা সুন্দর ক্যারিয়ার আপনার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আপনি অনেক পড়াশোনা করতেছেন, ভালো গাইডলাইন পাচ্ছেন না, ভালো একটা বই পাচ্ছেন না। এই বইটাও কিন্তু অল্পের ভিতর হলেও এরকম 4টা বই যখন আপনাকে দেওয়া হবে, এটা কিন্তু খুবই সাজেশন মূলক অ্যানালাইজিং একটা বুক, যে এই বইটা পড়লে আপনার সব টাইপের কোশ্চেন কিন্তু এর ভিতরে চলে আসবে। ওইটা কমপ্লিট করা মানে আপনার আর অন্য কোনো বই পড়তে হচ্ছে না। তাহলে অল্পের ভিতরে যদি ভালো একটা প্রস্তুতি আপনাকে নিতে হয়, তাহলে নিঃসন্দেহে আমি বলবো যে আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখেছেন, প্লিজ জাস্ট জীবনের এই মুহূর্তে এসে, এই যে মাস চলতেছে, রমজান মাস, তারপর সামনে ঈদ, এই বিভিন্ন কারণে কিন্তু আপনার সময়গুলো কি হয়ে যাবে, মানে ওয়েস্ট হয়ে যাবে। সেই সময়কে ওয়েস্ট না করে আপনি যদি ইউটিলাইজ করতে চান, তাহলে এখনই ভর্তি হয়ে যান, আর দেরি নয়। সার্কুলার হয়ে গেল হয়েই যাবে খুব দ্রুত, ঠিক আছে? সুতরাং অবশ্যই আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যারা এই কোর্সগুলোতে ভর্তি হতে চান, প্লিজ কমেন্ট করেন। আরিফুল ইসলাম স্যার, বা আমাদের আরিফুল ইসলাম জাহিন স্যার কমেন্ট করেছে, স্যারকে অনেক ধন্যবাদ। স্যার কেমন আছেন? আপনাকে ফোন করতেছিলাম, রিসিভ করেন না কেন? ব্যস্ত আছেন নাকি? আমাকে একটু কল ব্যাক করেন জাহিন স্যার। তো ঠিক আছে, তো এই যে বিষয়গুলো আপনাদেরকে বোঝানো হলো, বলা হলো, এটা নট ফর কনভিন্সিং ইয়োরসেলফ, জাস্ট ফর মেকিং এ বিউটিফুল ক্যারিয়ার ফর দ্য জব সিকার্স ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড মেক এ বিউটিফুল গাইডলাইন্স হিয়ার ইন টিউটোরিয়াল। সো এটা আমি আমার জায়গা থেকে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে be admitted here if you excellently want to take a beautiful preparation in your career and specifically job sector. তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, ভর্তি হয়ে যাবেন, আর ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আরো সুন্দর করে আমরা এই টপিকগুলো আরো মানে ভালোভাবে আপনাদের হাতে পৌঁছে দেব, বুঝাই দেব, বইগুলো তুলে দেব। আশা করি কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।